আমাদের আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই চ্যাপ্টারের আলোচনা শুরু করি। আমি এখানে যেটা লিখে রেখেছি যে চ্যাপ্টারের নামটা যদি ফার্স্ট একটু খেয়াল করি, ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন। দুইটা পার্ট আছে এখানে, একটা হচ্ছে ইলেকট্রিসিটি, একটা হচ্ছে কেমিস্ট্রি। অর্থাৎ এখানে তড়িৎ বা কারেন্টের সাথে আমি আমাদের কেমিস্ট্রির একটা রিলেশন এস্টাবলিশ করতে যাচ্ছি, তাই সেখান থেকে কিন্তু নামটা এসেছে। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে এই যে এরা দুইটাই কিন্তু দুইটা এনার্জি, একটা হচ্ছে কেমিক্যাল এনার্জি রাসায়নিক শক্তি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি। এখন এই দুইটা এনার্জির কনভার্সন বা পারস্পরিক রূপান্তর আমরা করতে যাচ্ছি। একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি যদি আমি রূপান্তর করতে চাই, তাহলে তাদের মধ্যে কিছু একটা কিন্তু কমন বা মিউচুয়াল থাকা লাগবে। যেমন আমি যদি একজন চাইনিজের সাথে বাংলায় কথা বলতে চাই, সে কিন্তু আমার ভাষা বুঝবে না। আবার চাইনিজ যদি আমাকে চাইনিজ ভাষায় কথা বলে, আমিও কিন্তু তার ভাষা বুঝবো না। অর্থাৎ আমাদের মধ্যে একটা মিউচুয়াল ল্যাঙ্গুয়েজ থাকা লাগবে। যেমন আমরা কিন্তু দুইজনই ইংলিশে কথা বলতে পারি, যাতে একজনের একজনের কথা আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে আমরা যেটা বলছি যে ইলেকট্রিসিটি আর কেমিস্ট্রির মধ্যে একটা মিউচুয়াল ল্যাঙ্গুয়েজ আছে। সেটা কি, যদি একটু খেয়াল করি, ইলেকট্রিসিটি তড়িৎ প্রবাহ, মানে আমরা জানি কি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কিন্তু ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ, এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে। ঠিক একইভাবে আমরা যদি একটু কেমিস্ট্রিতে খেয়াল করি, কেমিস্ট্রিতেও কিন্তু ইলেকট্রনের এক্সিস্টেন্স আছে, এবং কেমিস্ট্রিতে ইলেকট্রনের প্রবাহ বা আদান প্রদানটা কখন হয়? রাসায়নিক বিক্রিয়ায়। যদি পার্টিকুলারলি বলি, এটা হয় হচ্ছে রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে। অর্থাৎ আমরা জানি যে জারণ বিজারণ বিক্রিয়ায়, আমরা জানি যে জারণ বিক্রিয়ায় আর বিজারণ বিক্রিয়ায় সাধারণত ইলেকট্রনের আদান প্রদান হয়ে থাকে। অর্থাৎ কি দেখলাম আমরা, যে আমাদের এখানে তড়িৎ প্রবাহের জন্য দরকার ইলেকট্রনের প্রবাহ। ঠিক একইভাবে কেমিস্ট্রিতেও আমাদের জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু ইলেকট্রনের প্রবাহ হয়। তার মানে আমি যদি তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তি থেকে যদি তড়িৎ শক্তি উৎপাদন করতে চাই, আমার এখানে সাহায্য নেওয়া লাগবে হচ্ছে ইলেকট্রনের। অর্থাৎ আমাদের সবকিছুতেই এই আলোচনা আমরা দেখবো যে কোনো না কোনো ভাবে ইলেকট্রন বা আমাদের যে জারণ বিজারণ বিক্রিয়া, সেটি কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি যে আমরা চিন্তা করতে পারি যে আমি ইলেকট্রিসিটি থেকে কেমিস্ট্রি, অর্থাৎ আমি তড়িৎ প্রবাহ করে কোন একটা কেমিক্যাল রিয়াকশন করব। এইটার ভিত্তিতে কিন্তু বা উল্টাটাও করতে পারি যে কেমিক্যাল রিয়াকশন থেকে আমি এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন করব। এই ভিত্তিতে কিন্তু আমরা জানি যে এই চ্যাপ্টারের পরবর্তী অংশে বিভিন্ন ধরনের কোষ নিয়ে আলোচনা আছে। তাহলে এইটার উপর ভিত্তি করে কিন্তু কোষগুলো ভাগ করা হয়েছে। যেমন আমরা যদি এটাকে লিখি ইলেকট্রিক সেল, অর্থাৎ তড়িৎ কোষ। তড়িৎ কোষ একে আমরা সংক্ষেপে ইসি দিয়ে লিখতে পারি। এই ইসি কে কিন্তু যে আমি কোন এনার্জি থেকে কোন এনার্জি কনভার্ট করছি, এটার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের ই এল সি, আরেকটা হচ্ছে ই সিসি। আমরা এখানে সংক্ষিপ্ত ভার্সনটা লিখেছি, খুবই পরিচিত জিনিস আমাদের। যদি এদের ফুল ফর্মটা লিখি, আমরা এখানে পাবো যে ইলেকট্রোলাইটিক সেল, আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল। অর্থাৎ আমাদের খুবই পরিচিত জিনিস, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা এই যে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি যখন কনভার্ট করি ইলেকট্রনের মাধ্যমে, তখন কিন্তু আমরা এই দুইটা কোষের মাধ্যমে তা করে থাকি, যেটা নিয়ে আমরা বিস্তারিত দেখবো। তাহলে একটু বুঝি যে এক ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি আমি ইলেকট্রিসিটিকে ই দিয়ে আর কেমিস্ট্রিকে সি দিয়ে লিখি, এখানেও ইসি লিখলাম, এখানেও ইসি লিখলাম। তার মানে এক ক্ষেত্রে আমি কি করব, ইলেকট্রিসিটি থেকে কেমিস্ট্রি বা কেমিক্যাল রিয়াকশন করব। আরেক ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশন বা রিডক্স রিয়াকশনের কারণে আমি সেখান থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট করব। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষের আমি যদি একটু আইডিয়াটা দিয়ে থাকি, মনে করিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে কি হয় যে বাইরে থেকে আমি তড়িৎ প্রবাহ করি, এবং তড়িৎ প্রবাহের কারণে সেখানে জারণ বিজারণ বিক্রিয়া হয়ে থাকে আমাদের যে কাচপাত্র থাকে বা তড়িৎ বিশ্লেষ্য কোষটা থাকে সেখানে। অর্থাৎ এখানে কি হচ্ছে, বাইরে থেকে কারেন্টটা বা তড়িৎটা আমি দিচ্ছি, এবং ভিতরে রাসায়নিক বিক্রিয়া তৈরি হচ্ছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমি যেটা করছি, ইলেকট্রিসিটি থেকে কেমিস্ট্রি বা কেমিক্যাল রিয়াকশন জেনারেট করছি। আর যদি আমাদের ইসিসি অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে খেয়াল করি, এই ক্ষেত্রে যেটা হয় যে পাত্রে সাধারণত আমাদের একটা কেমিক্যাল রিয়াকশন, যেটাকে আমরা বলছি রিডক্স রিয়াকশন হয়ে থাকে, এবং সেখানে যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ওই ইলেকট্রনের আদান প্রদানের ফ্লোটার কারণেই আমার ইলেকট্রিসিটি উৎপন্ন হয় পাত্রের বাইরে। অর্থাৎ এটা অনেকটা কাজ করছে একটা ব্যাটারির মতো। আমরা নর্মাল যে ব্যাটারি চিন্তা করি, সেটা আমরা পেন্সিল ব্যাটারি বলি, বা আমাদের ল্যাপটপের ব্যাটারি বলি, গাড়ির ব্যাটারি বলি, যে কোনো ব্যাটারি কিন্তু বেসিক্যালি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটা আমাদের অনেক কাজে লাগছে। তার কারণ এই ইলেকট্রোকেমিক্যাল সেলের মাধ্যমেই কিন্তু আমরা কেমিক্যাল থেকে এই ইলেকট্রিসিটিটা জেনারেট করতে পারছি, এবং এর মাধ্যমে আমরা
অ্যাকচুয়ালি পোর্টেবল এনার্জি ইউজ করতে পারি। পোর্টেবল এনার্জি হচ্ছে যে এনার্জিটা আসলে বহনযোগ্য। যেমন আমরা যদি বলি যে আমাদের সাপোজ প্রথমে ডেস্কটপ কম্পিউটার ছিল, ডেস্কটপ কম্পিউটারেও কিন্তু ব্যাটারি আছে, কিন্তু সেটা কিন্তু আমার সার্বক্ষণিক একটা পাওয়ার সাপ্লাই লাগে। কিন্তু আমরা যদি একটু ল্যাপটপের দিকে খেয়াল করি, ল্যাপটপে কিন্তু আমাদের যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয় সেটা কিন্তু কেমিক্যাল থাকার কারণে সেটা আমরা চার্জ করে করে বারবার ইউজ করতে পারি এবং সেটা আমরা বহন করতে পারি। ঠিক একইভাবে ল্যান্ডফোন এবং মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু এটা হয়। ল্যান্ডফোন কিন্তু আমার একটা জায়গায় ফিক্সড। আর আমি যদি মোবাইল ফোনের কথা বলি, মোবাইল ফোন কিন্তু ওই একই লিথিয়াম আয়ন ব্যাটারি থাকার কারণে পোর্টেবল। অর্থাৎ এটার মধ্যে যে কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটার সাহায্যে আমি কি করতে পারছি, যে কেমিক্যাল এনার্জি থেকে বারবার আমি ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিসিটিটা জেনারেট করতে পারছি। অর্থাৎ এই মডার্ন টাইমে এসে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আসি এই যে ইলেকট্রিসিটির কথা বলছি, ইলেকট্রিসিটির সাথে কেমিস্ট্রি রিলেশন। আমার ইলেকট্রিসিটি যদি এই কেমিক্যাল রিয়াকশনে কনভার্ট করতে হয় বা কেমিক্যাল থেকে যদি ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে হয়, তাহলে অবশ্যই এই কেমিক্যাল সাবস্টেন্স অর্থাৎ রাসায়নিক পদার্থ বা যারা আছে সবারই কিন্তু এই তড়িৎ পরিবহনের ক্ষমতাটা থাকতে হবে। আমরা জানি যে যাদের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে তারা হচ্ছে তড়িৎ পরিবাহী, আর যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না, যেমন কাঠ, রাবার, তারা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। তাহলে একটু খেয়াল করি, এই যে বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতার উপর ভিত্তি করে আমরা এখানে দুইটা ভাগে ভাগ করেছি তড়িৎ পরিবাহীকে। আমরা কিন্তু এখানে কুপরিবাহী বা অপরিবাহী নিয়ে কথা বলছি না। তাহলে তড়িৎ পরিবাহী যারা তড়িৎ পরিবহন করতে পারে দুইটা টাইপ, একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক বা আয়নিক পরিবাহী। তাহলে দুইজনের ক্ষেত্রে কিন্তু দুইটা মেকানিজমে তড়িৎটা পরিবহন হয়ে থাকে। আমরা যদি একটু নামের দিকে খেয়াল করি, ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে আমার তড়িৎ পরিবহনটা হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে। আর যদি দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করি, তড়িৎ বিশ্লেষক বা আয়নিক পরিবাহী, অর্থাৎ এই ক্ষেত্রে আমার যে তড়িতের পরিবহনটা সেটা হবে আয়নের মাধ্যমে। আমরা জানি যে ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলোর মাধ্যমে তড়িৎটা পরিবহন হবে। আমরা যদি আরেকটু ভাগ দেখি, যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, এটা কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। তারা হতে পারে সুপরিবাহী, হতে পারে অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে সুপার পরিবাহী। তাহলে একটু খেয়াল করি, সুপরিবাহী যে কোনো ধাতু, যেমন সেটা হতে পারে আমাদের আয়রন, হতে পারে সেটা কপার, হতে পারে জিঙ্ক, যে কোনো ধাতু। তাহলে এক্ষেত্রে কি হয়, আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে মূলত ধাতব বন্ধন থাকে, তাদেরকে আমরা সুপরিবাহী বলছি। তার মানে তারা সবচেয়ে ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারবে এই যে ধাতব বা ইলেকট্রনের পরিবাহীর মধ্যে। সো এইসব ক্ষেত্রে কি হয়, ধরলাম যে আমার কাছে একটা যে ধাতব টুকরা আছে, ধরলাম এটা একটা লোহার টুকরা। তাহলে আমরা জানি যে ধাতব বন্ধনে কি হয়, যে অনেকগুলা এরকম লোহার পরমাণু আছে, এখানে আয়রন পরমাণু আছে, এবং এসব ক্ষেত্রে কি হয়, তাদের যে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন, সেটি কি করে, যে পরমাণুর মধ্যে না থেকে, পরমাণুর যে যোজ্যতা শেল সেটি থেকে বের হয়ে অবস্থান করে। আমরা ধরলাম এই যে কালো ডটগুলো হচ্ছে এখানে ইলেকট্রন। অর্থাৎ প্রত্যেকটি পরমাণু, আমি এখানে জাস্ট একটা সিম্পল মডেল দেখাচ্ছি, আমরা এখানে সবগুলো ইলেকট্রন আঁকছি না। তাহলে এখানে যেটা হচ্ছে যে তার লাস্ট শেলের যে যোজ্যতা ইলেকট্রন গুলো, সেগুলো আমরা কি বলছি, যে লাস্ট শেল থেকে বের হয়ে অবস্থান করে। আমরা ধাতব বন্ধনে কিন্তু এটা পড়ে এসেছি, এবং এই কারণে কি হয়, ও কিন্তু এই ইলেকট্রন গুলোর মাধ্যমে পরিবহন করতে পারে, তাই আমরা একে বলছি ইলেকট্রনীয় পরিবাহী। অর্থাৎ আমি যদি একটা লোহার তার বা তামার তার যদি ব্যবহার করি, তখন কি হবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু কারেন্ট এভাবে ফ্লো হতে পারবে, এবং সেটা কিসের মাধ্যমে, অবশ্যই এই ইলেকট্রনগুলোর মাধ্যমে। তাই একে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলি। এবং ধাতুর ক্ষেত্রে ইলেকট্রনের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে দেখে সে হচ্ছে তড়িৎ সুপরিবাহী। ঠিক একইভাবে ধাতুর সংকর, মানে আমি যদি দুইটা ধাতু মিক্স করি, সেই ক্ষেত্রে সাপোজ আমি যদি এখানে কপার আর জিঙ্ক মিক্স করে পিতল তৈরি করি, সেই ক্ষেত্রেও ইভেন গ্রাফাইট, এটা একটু খেয়াল রাখবো, গ্রাফাইট একটা অধাতু। আমরা জানি যে গ্রাফাইট হচ্ছে আমাদের কার্বনের রূপভেদ, অর্থাৎ আমাদের যে কার্বন আছে, কার্বনের একটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট। একটি অধাতু হওয়ার পরেও কিন্তু ওকে আমরা বিদ্যুৎ সুপরিবাহী বলছি। এবং আমাদের যদি খেয়াল থাকে, আমাদের এই যেখানকার তড়িৎ বিশ্লেষক কোষেও কিন্তু আমরা প্রায় সময় তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইট ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি বলছি, একটি অধাতু হওয়ার পরে শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম এখানে, যে গ্রাফাইটকে আমরা বলছি যে সে বিদ্যুৎ সুপরিবাহী। আচ্ছা, গ্রাফাইটের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, কার্বনের আরেকটি রূপভেদ আমরা পড়েছি হিরো বা হীরা ডায়মন্ড, সে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, গ্রাফাইট পারে। তার কারণ হচ্ছে গ্রাফাইটে প্রত্যেকটি কার্বন পরমাণু sp2 সংকরিত, অর্থাৎ প্রত্যেকটি কার্বন পরমাণু sp2 সংকরিত। এজন্য যেটা হয়, যে তার একটা অরবিটাল বা একটা ইলেকট্রন খালি থাকে। এভাবে প্রত্যেকটি কার্বন পরমাণুর ওই যে খালি ইলেকট্রন, সেটি অনেকটা এই যে ধাতুর যে টুকরা, এই ইলেকট্রনের মতো কাজ করে, এবং সেই ইলেকট্রনের কারণে কিন্তু সে তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, আর ধাতুগুলো যে সবসময় সলিড অবস্থায় তড়িৎ পরিবহন করবে এরকম না। যেমন কিছু কিছু ধাতু স্বাভাবিকভাবেই তরল অবস্থায় থাকে, যেমন আমরা জানি হচ্ছে আমাদের পারদ বা মার্কারি।
মার্কারি কিন্তু স্বাভাবিকভাবে তরল অবস্থায় থাকে এবং এই অবস্থাতেই সে তড়িৎটা পরিবহন করতে পারে, তার কারণ সে হচ্ছে একটা ধাতু। তারপর আসি আমরা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে, যে যারা সুপরিবাহীর তুলনায় কম তড়িৎ পরিবহন করে কিন্তু আমাদের যে অপরিবাহী তাদের তুলনায় আবার বেশি তড়িৎ পরিবহন করে, তাদেরকে আমরা বলছি অর্ধপরিবাহী। এই ক্ষেত্রে উপধাতুগুলো চলে আসে। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, যেমন এখানে হতে পারে আমাদের সিলিকন, তারপর হতে পারে আমাদের আর্সেনিক, জার্মেনিয়াম, এরা। আচ্ছা, এবার আসি সুপার পরিবাহী। সুপার পরিবাহীর ক্ষেত্রে খুবই ভালো এক্সাম্পল হচ্ছে যে সংকর ধাতু আর সংকর ধাতুর অক্সাইড। অর্থাৎ সুপার পরিবাহীকে আমরা সবার উপরে রাখছি, যারা সুপরিবাহী থেকেও বেটার। আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে এই ধরনের যে কপারের তার বলি বা আমাদের যে লোহার তার বলি, তাদের ক্ষেত্রে কি হয় যে এসব তারে কিন্তু একটা রোধ থাকে। রোধ কি? তড়িৎ পরিবহনে বাধা। তারা সুপরিবাহী, অনেক ভালো তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু তার মধ্যে ওই রোধের কারণে কিন্তু একটা বাধা বা তড়িৎ পরিবহন যতটুকু আমি করতে যাচ্ছি তার থেকে কম হয় তুলনামূলক। বাট সুপার পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা বলছি সংকর ধাতু আর সংকর ধাতুর অক্সাইড, একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাদের রোধটা সর্বনিম্ন থাকে। রোধ সর্বনিম্ন থাকার মানে কি হচ্ছে, তাদের তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু সেখানে সর্বোচ্চ হয়। দেখা যায় যে সেই ক্ষেত্রে কোনো তড়িতের অপচয় ঘটছে না। এবং এই যে নির্দিষ্ট তাপমাত্রাটার কথা বললাম, সেই তাপমাত্রাটা বলা হয় তার সংকর তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা। এটাকে টিসি দিয়ে প্রকাশ করা হয়। এই নির্দিষ্ট তাপমাত্রা দেখা যায় যে সে সবচেয়ে ভালো তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল হতে পারে এখানে আমাদের ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। এই যে সংকর ধাতু আর সংকর ধাতুর অক্সাইড, ও কিন্তু একটা সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী হিসেবে কাজ করে থাকে। আর ওর যে এই যে টিসি বা সংকর তাপমাত্রার কথা বলে থাকি, সেটি হচ্ছে 90 কেলভিন। অর্থাৎ 90 কেলভিন তাপমাত্রায় ও কিন্তু একটা সুপার পরিবাহী হিসেবে কাজ করবে, যেখানে ওর পরিবাহিতা সর্বোচ্চ হবে। অর্থাৎ দেখা যাবে যে কোনো তড়িতে আমার এখানে অপচয় হচ্ছে না। আচ্ছা, এবার আমরা আসি তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী, যারা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে পারে। সাধারণত আমি যদি একটু বলে থাকি, আমরা ওই যে যখন সেলটা বানাই, আমাদের সেলে কাঁচপাত্রে যে রাসায়নিক কেমিক্যালটা রাখি, সেটা কিন্তু এখানে আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী। আর আমরা যে সাধারণত ওই যে ক্যাথোড অ্যানোড যে ইলেকট্রোড ব্যবহার করি বা তড়িৎ দ্বার ব্যবহার করি, সেটাই কিন্তু হয়ে থাকে আমাদের ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীটা, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহীকে আবার 3 ভাগে ভাগ করা যায়, তীব্র, মৃদু আর হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। অর্থাৎ তাদের মধ্যে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে এদিকে যেরকম ভাগ করেছি, এদিকেও ভাগটা। তীব্র তড়িৎ বিশ্লেষ্য নাম শুনে বোঝা যাচ্ছে যে যারা তীব্রভাবে আয়নিত হয় এবং অনেক সহজেই তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য এখানে যদি এক্সাম্পল দেখি, তীব্র অ্যাসিড হতে পারে, তীব্র ক্ষার হতে পারে, তীব্র অ্যাসিড ক্ষারের লবণ হতে পারে। ঠিক আছে, কারণ কি, তারা অনেক ভালোভাবে আয়নিত হয়। আর যত ভালো সে আয়নিত হবে, তত ভালো সে তড়িৎটা পরিবহন করতে পারবে। অর্থাৎ আমরা এখানে যদি একটু কয়েকটা এক্সাম্পল খেয়াল করি, যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্যের এক্সাম্পল তীব্র অ্যাসিড HCl, H2SO4, তারপর হতে পারে আমাদের তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তীব্র লবণ হতে পারে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, এগুলো। অর্থাৎ এদেরকে আমরা বলছি তীব্র তড়িৎ বিশ্লেষের এক্সাম্পল। তারপর যদি আমরা খেয়াল করি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ঠিক উল্টাটা। এরা কম পরিমাণ আয়নিত হবে, আর কম পরিমাণ আয়নিত হওয়ার কারণে যেহেতু আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহনটা হয়ে থাকে, এদের তড়িৎ পরিবহন ক্ষমতাও কিন্তু কম হবে। অর্থাৎ এদের বিয়োজনও কম হবে, ঠিক একইভাবে এরা তড়িৎ পরিবহনটাও কম করতে পারবে। তাহলে এখানে যদি এক্সাম্পল খেয়াল করি, মৃদু, অ্যাসিড, বেস, এরা হচ্ছে এক্সাম্পল। যেমন মৃদু অ্যাসিড, আমরা জানি যে জৈব অ্যাসিডগুলো কিন্তু মৃদু অ্যাসিড হয়, যেমন আমাদের ইথানোয়িক অ্যাসিড। তারপর হচ্ছে এখানে আমাদের মৃদু ক্ষারের ক্ষেত্রে যদি দেখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এরা প্রত্যেকেই কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ। এবার আসি তড়িৎ অবিশ্লেষ্য, অর্থাৎ যাদের মধ্যে আমি তড়িৎ পরিবহন করতেই পারবো না, অর্থাৎ তাদের এখানে বিশ্লেষণই হবে না। তাহলে এই ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে জৈব তরল, যেমন আমাদের খুবই পরিচিত পানি, কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। তারপর যে কোনো অ্যালকোহল, সাপোজ আমরা যদি 2 কার্বনের অ্যালকোহল ইথানলকে নিয়ে চিন্তা করি, CH3CH2OH, তারপর কার্বন টেট্রাক্লোরাইড CCl4, ক্লোরোফর্ম CHCl3, তারপর হচ্ছে আমাদের চিনি C12H22O11, এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে কিভাবে এই ভাগগুলো করা যায়।
এবার আমরা ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে বেসিক পার্থক্যগুলো দেখব। এখন আমরা ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহীর মধ্যে কিছু বেসিক পার্থক্য দেখব। এগুলো মেইনলি আমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া আমাদের যে চ্যাপ্টারের যে সামনে দিয়ে যেসব কনসেপ্ট আছে সেগুলো তো এই জিনিসগুলো টুকটাক কাজে লাগবে। তাহলে প্রথম কথা হচ্ছে, নাম থেকে যেটা আসছে আমরা বলে আসলাম যে ধাতব পরিবাহী ইলেকট্রনের মাধ্যমে পরিবহন করবে আর আয়নিক পরিবাহী তার আয়ন দ্বারা তড়িৎটা পরিবহন করবে। তাহলে প্রথম পার্থক্যটা হচ্ছে যে কিভাবে তারা পরিবহন করছে বা পরিবহনের মাধ্যম হিসেবে। সেকেন্ড পার্থক্য হচ্ছে যে ধাতব বা ইলেকট্রনের পরিবাহের ক্ষেত্রে কিন্তু সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, এই জন্য এই পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন। আর তড়িৎ বিশ্লেষ্য কারা? যাদের তড়িৎ বিশ্লেষণ করা যায়। বিশ্লেষণ, সংশ্লেষণ, বিশ্লেষণ, বিয়োজন, এরা কিন্তু এক একটা রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ আমরা যেটা বললাম যে সাধারণত যেটা হয় যে তড়িৎ প্রবাহ করার কারণে কিন্তু ওই যে আমাদের কাচপাত্রে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা রাখা তার রাসায়নিক বিশ্লেষণ ঘটে, অর্থাৎ সে ভেঙে যায় বা বিয়োজন ঘটে। এই জন্য এটাকে আমরা বলছি একটা রাসায়নিক পরিবর্তন। তারপর আমাদের ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী কুলম্বের সূত্র মেনে চলে। আমরা জানি যে কুলম্বের সূত্র হচ্ছে F প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। অর্থাৎ এই যে আমাদের কুলম্বের সূত্র, এটা কিন্তু ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। আর আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাদের ক্ষেত্রে আমরা দেখব ফ্যারাডের সূত্র প্রযোজ্য, যেটা আমরা এই চ্যাপ্টারের সামনের দিকে আলোচনা করব। আচ্ছা, তারপর তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক যদি একটু খেয়াল করি, এখানে ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কিন্তু দুই রকম সম্পর্ক দেখা যায়। যেমন আমাদের ধাতব পরিবাহীগুলো কি হয়, আমরা জানি যে তাপমাত্রা বাড়ানোর কারণে ও রোধ বেড়ে যায়, আর রোধ বেড়ে গেলে কি হবে, পরিবাহিতা কমে যাবে। অর্থাৎ রোধ বেড়ে যাওয়া মানে তড়িৎ পরিবহনের যে ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তাপমাত্রার সাথে তড়িৎ পরিবাহিতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, সেটা ধাতব বা ইলেকট্রনিক পরিবাহীর ক্ষেত্রে। কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সাথে কিন্তু পরিবাহিতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি তাপমাত্রা বাড়াই তখন তার তড়িৎ পরিবহন করার ক্ষমতাটাও বেড়ে যাবে। আমরা এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা অংশে। আচ্ছা, আর বেশি কম বলতে আমরা এখানে তুলনামূলক ব্যাপারটা বুঝাচ্ছি যে সাধারণত আমাদের ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী বেশি তড়িৎ পরিবহন করতে পারে স্বাভাবিকভাবে, আর তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহন ক্ষমতা তুলনামূলক কম হয়। আচ্ছা, আর এক্সাম্পল হিসেবে আমরা জানি যে সকল ধরনের ধাতু, গ্রাফাইট, এরা হচ্ছে যে ধাতব পরিবাহীর উদাহরণ। আর আয়নিক যৌগ অর্থাৎ যারা আয়নে ভাঙতে পারে, আর হচ্ছে যে সমযোজী যৌগ, সমযোজী যৌগের মধ্যে যারা পোলার, শুধুমাত্র অপোলার সমযোজী যৌগ কিন্তু না, তারাই শুধুমাত্র তড়িৎটা হালকাভাবে পরিবহন করতে পারে। আচ্ছা, চাপের প্রভাব নেই। আমরা এখানে তাপমাত্রার প্রভাব যেরকম দেখলাম, চাপের প্রভাব নিয়ে বলছি। যেহেতু ধাতব পরিবাহীগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কঠিন অবস্থায় থাকে, এই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চাপের প্রভাব নেই। কিন্তু আমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দ্রবণে থাকা অবস্থায়, জলীয় অবস্থায় বা গলিত অবস্থায় থাকার কারণে চাপের প্রভাব আছে, এবং এটি হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ চাপ বাড়ালে আমাদের পরিবাহিতা বৃদ্ধি পায়। এই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউতে বিভিন্ন পরীক্ষায় কাজে লাগতে পারে। এখন আমরা তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা নিয়ে আলোচনা করব। আমাদের এই যে আমরা জানি যে ধাতব পরিবাহী, তারপর হচ্ছে যে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য, দুটারই তড়িৎ পরিবহন করার যে ক্ষমতাটা সেটাই কিন্তু হচ্ছে তার পরিবাহিতা। অর্থাৎ আমরা এখানে বলছি তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহন করার যে ক্ষমতা। অর্থাৎ আমরা যে ভাগ করেছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ সে কত ভালো তড়িৎ পরিবহন করতে পারে বা কত কম তড়িৎ পরিবহন করতে পারে সেই ব্যাপারটাই। আমি যদি একটু বলি যে এই যে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, এই টার্মটা বা এই কনসেপ্টটা কিন্তু আমাদের এই যে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে নতুন অ্যাড হয়েছে। এটা কিন্তু অনেক আগের যে সিলেবাস সেখানে কিন্তু ছিল না, এবং সব বইতে কিন্তু সেভাবে বিস্তারিতভাবে আলোচনাও করা নেই। এই জন্য আমরা একটু এখানে এই টার্মটার ব্যাপারে যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা বললাম যে একটা দ্রবণের, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে তড়িৎ পরিবহন করার ক্ষমতা সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। এবং একটু যদি খেয়াল করি, তড়িৎ বিশ্লেষের মধ্যে কিন্তু সরাসরি তড়িৎ প্রবাহ করা যায় না। অর্থাৎ আমরা কিভাবে তড়িৎ পরিবহন করি, সাধারণত একটা ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর মাধ্যমেই কিন্তু এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ পরিবহনটা করা হয়। তার কারণ কি, আমরা বলে এসেছি যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী তারা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, আর আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য তারা কিন্তু তুলনামূলক বিদ্যুৎটা কম পরিবহন করতে পারে ধাতব পরিবাহীর তুলনায়। এজন্যই ডিরেক্টলি তাদের মধ্যে তড়িৎটা প্রবাহ করা যায় না। আচ্ছা, তাহলে আমরা এখন কিছু ফ্যাক্টর দেখব। এইসব ফ্যাক্টর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা কি বেশি হবে নাকি কম হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই ফ্যাক্টরগুলোর উপর। প্রথমে হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা। দ্রবণের ঘনমাত্রা নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সম্পর্কে যখন বিস্তারিত জানবো এরপর আলোচনা করব। আমরা আপাতত বাকিগুলো নিয়ে আলোচনা করছি। যদি একটু দেখি, আয়নের আকার।
অর্থাৎ আমরা দেখতে যাচ্ছি যে আয়নের আকার বেশি বা কম হওয়ার সাথে, বড় বা ছোট হওয়ার সাথে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার সম্পর্কটা কিরকম। আমরা বলি যে আয়নের আকার যত ছোট হবে, আমি এখানে সবগুলো ডিরেকশন ইউজ করব, অর্থাৎ নিচের দিকে মানে যত কম হবে পরিবাহিতা তত বাড়বে। অর্থাৎ আমরা সবগুলো এক্সাম্পলের জন্যই পরিবাহিতা বাড়ার কথা বলতে যাচ্ছি। আর যদি নিচের দিকে অ্যারো দিই তার মানে হচ্ছে ওই যে পার্টিকুলার ফ্যাক্টরটা তার কমার কথা বলছি, আর যদি উপরের দিকে দিই তাহলে হচ্ছে যে ওই পার্টিকুলার ফ্যাক্টরটা বাড়ার কথা বলছি। অর্থাৎ নিচের দিকে মানে আমি বলছি আয়নের আকার যত কম হবে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তত বেশি হবে। তাহলে একটু খেয়াল করি, যেমন আমরা যদি তিনটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ চিন্তা করি, যেমন আমাদের এখানে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তিনটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে। এদের তিনজনের অ্যানায়ন সেম, ক্যাটায়নটা ডিফারেন্ট। এবং আমরা যদি তাদের আকারের কথা বলি, আমরা জানি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা কিন্তু একই গ্রুপের মৌল পর্যায় সারণীতে, এবং আমি পর্যায় সারণীতে একই গ্রুপে যত নিচের দিকে যাই আমরা জানি যে তাদের যে আয়নের আকারটা বা পরমাণুর আকারটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ে। অর্থাৎ লিথিয়াম সবচেয়ে ছোট এখানে, সোডিয়াম এর থেকে বড়, লিথিয়ামের থেকে বড়, আর সোডিয়ামের থেকে বড় হচ্ছে পটাশিয়াম। তাহলে আমাদের আয়নের আকার যত ছোট হবে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কিন্তু তত বেশি হবে। এজন্য এখানে আমাদের যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি, তারপর সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এটা আমরা খেয়াল করব যে ক্যাটায়ন বা অ্যানায়নের আকারের উপর কিন্তু ব্যাপারটা ডিপেন্ড করবে। ঠিক একইভাবে আসি আয়নের চার্জের উপর। এক্ষেত্রে আমরা বলতে চাই যে আয়নের চার্জ যত বেশি হবে, আমরা জানি যে তড়িৎ বিশ্লেষের যে পরিবাহিতা সেটা কিন্তু পুরাটাই ডিপেন্ড করে আয়নের উপর। এজন্য কিন্তু এই সবগুলো ফ্যাক্টরেই আয়নটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ আয়নের চার্জ যত বেশি হবে সে কিন্তু তত ভালো তড়িৎ পরিবহন করতে পারবে। যেমন আমরা যদি এই ক্ষেত্রে একটু সিরিয়ালটা দেখি, আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি অ্যালুমিনিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, আর সাপোজ সোডিয়াম আয়ন। অর্থাৎ তাদের চার্জ যথাক্রমে +3, +2 আর +1। এজন্য কিন্তু সবচেয়ে ভালো তড়িৎ পরিবহন হবে এই আয়নের ক্ষেত্রে, এরপর ম্যাগনেসিয়াম আয়নের ক্ষেত্রে, এরপর হচ্ছে আমাদের সোডিয়াম আয়নের ক্ষেত্রে। তারপর যদি আমরা দেখি আয়নের গতিবেগ, স্বাভাবিকভাবে তড়িৎ পরিবহনগুলো করছে আমার আয়নগুলো, তাহলে কি হবে এই ক্ষেত্রে, আয়নগুলো যত ফাস্ট মুভমেন্ট করতে পারবে, অর্থাৎ তাদের গতিবেগ যত বেশি হবে তত বেশি বা তত ভালোভাবে কিন্তু আমার তড়িৎটা পরিবহন হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক বা উপরের দিকে। অর্থাৎ আয়নের গতিবেগ যত বেশি হবে তড়িৎ পরিবাহিতাও তত বৃদ্ধি পাবে। তারপর আসি আমরা আয়নের সংখ্যা। এটা তো বোঝাই যাচ্ছে যে আয়নের চার্জ আর আয়নের আকারের সাথে যেরকম সম্পর্ক, এখানে কিন্তু আয়নের সংখ্যা যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ আয়নের সংখ্যা যত বেশি পরিমাণ আয়ন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমার তড়িৎ পরিবহন করাটা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি। আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটাকে তাকে আমরা জানি যে দুই ভাবে নিতে পারি তড়িৎ বিশ্লেষ্য। একটা হচ্ছে নিতে পারি গলিত অবস্থায়, আমরা জানি যে কঠিন অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে না। আরেকটা হচ্ছে দ্রবীভূত অবস্থায়। নর্মালি দ্রবীভূত বললে আমরা অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ চিন্তা করি। আচ্ছা, কিন্তু আমরা যখন একটা দ্রবীভূত অবস্থায় নিব, গলিত অবস্থায় চেয়ে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহিতা বেশি হয়। আমরা এই যে দ্রবীভূত অবস্থায় যখন নিব তখন কিন্তু দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে। আমরা সবসময় পানি ইউজ করলেও দ্রাবকটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে, পানি হতে পারে আবার না হতে পারে, যেমন অ্যালকোহল হতে পারে। সাপোজ আমরা এই যে দ্রাবকের কথা বলছি, এই দ্রাবকের প্রকৃতি দুই রকম হতে পারে। একটা হচ্ছে পোলার, আরেকটা হচ্ছে অপোলার। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে যাচ্ছি যে দ্রাবক যত বেশি পোলার হবে সে কিন্তু তত ভালো তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে আমরা চাচ্ছি যে আমাদের দ্রাবকটা যাতে পোলার হয়। কেন যাচ্ছি এটা, যেমন আমরা যদি পানির ক্ষেত্রে বলি, পানিতে কি হয় যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের তাদের মধ্যে যে ডাইপোল সৃষ্টি হয় এই পোলারিটিটা কিন্তু বেশি থাকে। সাপোজ কার থেকে বেশি থাকে, আমরা চিন্তা করলাম অ্যালকোহলের থেকে বেশি থাকে। এবং কি হয়, আমরা চিন্তা করি যে পানির মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড মিশাতে চাচ্ছি, অর্থাৎ NaCl আমি নিলাম, NaCl তার সাথে যদি আমি পানি মিক্স করি, অর্থাৎ এই ক্ষেত্রে আমি তার তড়িৎ বিশ্লেষণটা করতে যাচ্ছি জলীয় দ্রবণে। আমি কিন্তু এটা যেটা বললাম যে আমরা দ্রাবক হিসেবে পানি ব্যবহার করে থাকি, কারণ পানি হচ্ছে সবচেয়ে ভালো দ্রাবক, দ্রাবকের প্রকৃতির উপর কিন্তু ডিপেন্ড করে। এটাকে কিন্তু আমরা অ্যালকোহলীয় দ্রবণের মধ্যে নিতে পারতাম। তাহলে এখানে কি হচ্ছে যে পানি মেশানোর কারণে এই ক্ষেত্রে আমার যেটা হবে যে পানির যে H+ আয়ন আর OH- আয়ন আছে তারা কি করবে, তারা বিপরীত আয়নকে কিন্তু অনেক ভালোভাবে আকর্ষণ করবে। অর্থাৎ পানির H+ আয়নগুলো আমাদের যে সোডিয়াম ক্লোরাইড তার
ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে, আর হাইড্রোক্সিল আয়ন তার সোডিয়াম আয়নকে আকর্ষণ করবে। এই বিপরীত চার্জের আয়নের আকর্ষণের কারণে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড যে আয়ন তারা কিন্তু অনেক ইজিলি আলাদা হয়ে যেতে পারবে। আর এক্ষেত্রে আয়ন যত সহজে আলাদা হবে, অর্থাৎ ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন যত সহজে আলাদা হবে, তারা কিন্তু ওই যে মুভমেন্ট করতে পারবে ভালো। তার মানে সেই ক্ষেত্রে তাদের গতিবেগ বা ফ্লোটাও ভালো হবে। আর ফ্লো যত ভালো হবে, অর্থাৎ তাদের বিয়োজন যত ভালো হবে, ওই ফ্লোটাও তত ভালো হবে। আর ফ্লো ভালো হওয়ার কারণে কিন্তু তারা তড়িৎ পরিবহনটাও ভালো মতো করতে পারবে। যেমন আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমার ক্যাটায়ন যত ভালো আলাদা হবে, সেই ক্যাটায়ন গুলো তত সহজে ক্যাথোডের কাছে যেতে পারবে, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারবে। আর অ্যানায়ন যত ভালোভাবে আলাদা হতে পারবে, সে কিন্তু তত সহজে অ্যানোডের কাছে যেতে পারবে, অর্থাৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। এই জিনিসটাকে, এই যে আলাদা আয়নকে আলাদা করার যে ক্ষমতা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাই ইলেকট্রিক ধ্রুবক। ডাই ইলেকট্রিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে আমাদের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ আলাদা করার যে ক্ষমতা, সেটা যত বেশি হবে দ্রাবকের, সেই ক্ষেত্রে কিন্তু আমার তড়িৎ পরিবাহিতাও বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি পানির ক্ষেত্রে বলি, পানির ক্ষেত্রে এই ডাই ইলেকট্রিক ধ্রুবকটার মান হচ্ছে 80, আর অ্যালকোহলের ক্ষেত্রে এর মান হচ্ছে 25। তাহলে আমরা কি বলতে পারি যে পানির ক্ষেত্রে এই মানটা কিন্তু অ্যালকোহলের থেকে অনেক বেশি, তাই পানি একটা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে উত্তম দ্রাবক বা ভালো একটা দ্রাবক হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার আসি আমরা তাপমাত্রা। আমরা একটু আগে পার্থক্যে বলে এসেছিলাম যে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহীর সাথে যে সম্পর্ক, আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য তার ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা উল্টাটা। অর্থাৎ আমরা এখানে বলতে চাই যে তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে আমার পরিবাহিতা কমে যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আমরা একটু চিন্তা করি যে আমি তাপমাত্রা যত বেশি বাড়াবো, আমাদের আয়নগুলো কিন্তু তত বেশি ছোটাছুটি করবে। আর ছোটাছুটি করা মানে কি হচ্ছে, তার গতিবেগ বেড়ে যাচ্ছে। আর গতিবেগ বেড়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি তার যে তড়িৎ পরিবহন ক্ষমতা, সেটাও কিন্তু আমাদের বেড়ে যাবে, অর্থাৎ তার তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। আমরা এতক্ষণ ফ্যাক্টরগুলো নিয়ে দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে যে এই যে তড়িৎ পরিবাহিতা, এই টার্মটাকে আমি কিভাবে প্রকাশ করি। প্রথমে যদি আমরা একটু বলি যে একে আমরা বলছি হচ্ছে রোধের বিপরীত রাশি। আমরা ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই রোধ টার্মটা ব্যবহার করে এসেছি। তাহলে একটু একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা সাধারণত ধাতব পরিবাহীর ক্ষেত্রে এই যে রেজিস্ট্যান্স বা রোধ টার্মটা ব্যবহার করি। আর আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী, তাদের ক্ষেত্রে আমরা পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স টার্মটা ব্যবহার করি। তাহলে আমরা জানি যে ধাতব পরিবাহী রোধ কি জিনিস। আমাদের এখানে মেইন কনসার্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নিয়ে। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাকে আমরা বলছি রোধের বিপরীত রাশি। আর রোধ কি? রোধ রেজিস্ট্যান্স বা বাধা। অর্থাৎ তড়িৎ পরিবহনের সময় তড়িৎ বিশ্লেষের আয়নগুলো দ্রবণে যে বাধাটা সৃষ্টি করে, সেটাই কিন্তু হচ্ছে তার রোধ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষের রোধ। আচ্ছা, এখন একে বলছে রোধের বিপরীত রাশি। আমরা ধরলাম যে রোধ হচ্ছে আর, আর তড়িৎ পরিবাহিত হচ্ছে এল। তাহলে আমরা কি লিখতে পারি? এল ইকুয়ালস টু 1/r, অর্থাৎ এল হচ্ছে আর এর বিপরীত রাশি। এবং এই জিনিসটা কিন্তু, অর্থাৎ তড়িৎ বিশ্লেষের এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই আমাদের যে ওহমস ল বা ওহমের সূত্র, সেটা কিন্তু সে মেনে চলবে। আচ্ছা, তাহলে এখন যদি ওর একক নিয়ে একটু কথা বলি, ওর একক কি হবে? 1 ডিভাইড বাই রোধের একক আমরা জানি হচ্ছে ওহম, সেটা অবশ্যই হচ্ছে সিজিএস একক। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের যে তড়িৎ পরিবাহিতা, সেটার ইউনিট হচ্ছে সিজিএস, ইউনিট হচ্ছে ওহম ইনভার্স 1। ঠিক আছে। আচ্ছা, আধুনিক পদ্ধতিতে একে কিন্তু এমএইচও লেখা হয়ে থাকে, অর্থাৎ ওহম উল্টাভাবে ইনভার্স 1 না লিখে এমএইচও অপোজিট ভাবে লেখা হয়ে থাকে। আচ্ছা, এখন এর এসআই একক হচ্ছে সিমেন্স, যাকে প্রকাশ করা হয়ে থাকে এস দিয়ে। আর আমরা যদি একটু সম্পর্ক দেখি যে সিজিএস একক আর এস এককের মধ্যে সম্পর্কটা কি, সেটা হচ্ছে 1 সিমেন্স ইকুয়ালস টু 1 ওহম ইনভার্স 1, বা আমরা এটাকে লিখতে পারি, একটু আগে দেখলাম এটা লেখা যে কথা, এটা একই কথা, এমএইচও, বা আমরা যে ওহমের সাইন সেটা দিয়েও লিখতে পারি 1 ওহম ইনভার্স 1। অর্থাৎ আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতায় কোন ফ্যাক্টরগুলো ভূমিকা পালন করে, আর তড়িৎ বিশ্লেষের যে তড়িৎ বিশ্লেষণের যে পরিবাহিতা, সেটার যে এককটা, অর্থাৎ তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এবং তার যে একক, সেগুলো নিয়ে আমরা দেখলাম।